আমাদের স্বপ্নের কাহিনী চ্যানেলটির সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। 1 ঘন্টা হয়ে গেছে প্রায়, এবার তাহলে ফিরে যাওয়া যাক। তোমার এই একটা সমস্যা ফাইম, সব কিছু টাইম টু টাইম করতে চাও। বিষয়টা ভালো, তবে সব সময় না। এই যখন সকালটা দেখছো, অন্যান্য দিনের তুলনায় অনেক স্বচ্ছ, আর পাওয়ার হাউসের এই পয়েন্টটা আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা এখানকার ভিউয়ের জন্য। সো চিল অ্যান্ড এনজয় ইট। ফাহিমের কথা শেষ হতে না হতেও শীতল কণ্ঠে বলে উঠল ফারহান। আফরার ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল ওর কথায়, কেননা ফাহিমের এই কথাটি ওরও ভালো লাগছিল না। কিছু বলতে যাবে এর পূর্বেই ফারহান তা সুন্দরভাবে হ্যান্ডেল করে নিল। ফারহানের এই বিষয়টাই অন্যরকম, হয়তো অনেক গম্ভীর, একরোখা মানুষ, তবে অজানা এক টান কাজ করে। আফরা সময় ব্যয় না করে বলে উঠল, আপনার প্রকৃতি ভালো লাগে ফারহান? ফারহান তাকালো আফরার দিকে। আফরার সরু চোখের দৃষ্টি ফারহানের মধ্যে আবদ্ধ। ফারহান মৌনস্বরে প্রত্যুত্তর দিল, আপনার এই ক্যারেক্টারটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আই লাইক ইট। আফরার ঠোঁটে সূক্ষ্ম হাসি। ফারহান যেন আফরার এমন কথায় মজা পেল এবার, সাথে ফাহিমও। হঠাৎ ফারহান নিজের হাত ভাঁজ করে বলে উঠল, আমার আর কিছু ভালো লাগে না। ধ্যান ফিরল আফরার। একটু আগের কথাটা ওভাবে বলাটা হয়তো ঠিক হয়নি, অপ্রস্তুত হয়েছে বেশ। আফরাকে অপ্রস্তুত হতে দেখে ফারহান ভুরু নাচল এবার, চোখে মুখে রম্যতা। এই প্রথম আফরাকে অপ্রস্তুত হতে দেখে মনে অনাবিল শান্তি কাজ করছে। আফরা আমতা আমতা করে শেষ পর্যন্ত বলেই ফেলল, সেটার উত্তর এখন দেব না। আপনার নেচার লাভিং ক্যারেক্টারটা আমার ভালো লাগে, আর আমি সেটা বলে ফেললাম, দ্যাটস ইট। ফারহান সামান্য হাসল আফরার উত্তর শুনে, তপ্ত নিঃশ্বাস ফেলে বলে উঠল, আপনি কি ভাবেন আফরা? আপনি বাংলা অনেক ভালো বলতে পারেন। হঠাৎ এই প্রশ্ন, আর আপনি আমায় জাজ করছেন আমার ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে? দেখুন, হয়তো আমি আমেরিকায় বড় হতে পারি, তবে বাংলা ভালো মতো শিখেছি ছোটবেলাতেই। তাচ্ছিল্যের গলায় বলল আফরা, যেন ফারহানের এমন কথা ওর কাছে কোনো ব্যাপারই না। ফারহান পকেটে হাত ঢুকিয়ে একটা হাসি দিল পুনরায়। অতঃপর আফরার কাছে এগিয়ে আসতেই আফরা কিঞ্চিত অবাক হলো। আড়ষ্ট কণ্ঠে ফারহান এবার বলে উঠল, আমার প্রশ্নের উত্তর একটু আগে দিলেন আপনি। হ্যাঁ, মানছি আপনি বাংলা শিখেছেন ছোটবেলায়, তবে নিজের মম ড্যাড ছাড়া কখনোই কারোর সাথে বাংলায় কথা বলেননি। তাই আপনি একাধারে বাংলা বলতে পারেন না, অল্প ভাষাতেই সব বলার চেষ্টা করেন। আর যখন কোনো কথা 3-4 লাইনের বেশি বলার চেষ্টা করেন, তখনই গোলমাল লেগে যায় আপনার কথায়। তারপর বাংলা আর ইংরেজি দুটোই মিশিয়ে জগা খিচুড়ি বানিয়ে ফেলেন। অ্যাজ এক্সাম্পল, আপনার শেষের কথাগুলোই মনে করে দেখুন, সেখানে বাংলা কতটুকু বলেছেন আর ইংরেজি কতটুকু বলেছেন। আফরা স্তব্ধ ফারহানের বিচক্ষণতা দেখে। এটা আসলেই সত্য যে সে একাধারে বাংলা বলতে পারে না, তবে আজ পর্যন্ত কেউই ওর এই দুর্বলতাটি ধরতে পারেনি। তাহলে ফারহান কিভাবে বুঝলো? ফাহিম অবাকের ন্যায় বলল, আর ইউ সিরিয়াস ফারহান? কেননা আসলেই ওর কথায় আমি কোনো খুঁত লক্ষ্য করিনি। আমি খেয়াল করেছি বেশ কয়েকবার। সো মিস আফরা, আপনি মানতে বাধ্য যে আপনি হয়তো অনেক ভালো বাংলা বোঝেন, তবে ভালো কথা বলতে পারেন না। আফরা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। বিড়বিড়িয়ে ফারহানের উদ্দেশ্যে বলে উঠল, বাস্টার্ড একটা। আফরার ইচ্ছে করছে এই অভদ্র অসভ্য মানুষটাকে ধাক্কা মেরে খাদে ফেলে দিতে। মিসেস নাবিলা হয়তো এজন্যই ওর ঠোঁট কাটা স্বভাবের জন্য ওকে দেখতে পারেন না। ফারহান এবার হাত ঘড়ি দেখে ব্যস্ত হয়ে উঠল। হঠাৎ হাতে সশব্দে তালি দিয়ে বলে উঠল, অনেকক্ষণ হয়েছে এখানে আছি, এবার ফিরে যেতে হবে আমায়। আর চেয়ারম্যান বাড়িতে কাজ আছে আমার। এভাবে চেয়ারম্যানের বাড়িতে যাবে নাকি? জামা পাল্টাবে না? শামসুর বাড়িতে যাচ্ছি এখন, তুমি আফরাকে নিয়ে যাও। ফাহিমকে শীতল গলায় প্রত্যুত্তর দিয়েই ফারহান প্রস্থান করলো জায়গাটি। আফরার কাছে এখন কেমন যেন বিরক্তির লাগছে সব কিছু। তাই ফাহিমের সাথে তাড়াতাড়ি সেও রওনা হলো নেলসন টি এস্টেটের উদ্দেশ্যে। চেয়ারম্যান সাহেবের বাড়িতে গোল বৈঠকে বসে আছে সবাই। ঘড়ির কাঁটা ক্রমাগত ঘুরে সময় পার করছে, তবুও বৈঠককারী ব্যক্তিবর্গের একজনের মধ্যেও কোনো রকম কোনো কথা নেই। ছাত্রদলের প্রধান নেতা নিয়াজি সাহেব তার সংশ্লিষ্ট নেতাকর্মী নিয়ে বসে আছেন নীরবে।
চেয়ারম্যান সাহেব শান্ত থাকলেও ওনার ব্যক্তিগত সহকারী হাসান সাহেবের কপাল বেয়ে ছুটছে তরতর করে ঘাম। অনবরত পানি খেয়েও যেন শান্ত হচ্ছেন না। এক পর্যায়ে ওনার বোতল শেষ হতেই হঠাৎ খেয়াল করলো কেউ ওনার দিকে বোতল এগিয়ে দিয়েছে। হাসান সাহেব তাকালেন সেদিকে। আগন্তুকটি বলে উঠল, খেয়ে নিন হাসান সাহেব, আপাতত পানি আমার থেকে, আপনার বেশি দরকার। এমন গম্ভীর কণ্ঠে তটস্থ হয়ে পড়লেন হাসান সাহেব, যেন আগেই সে সতর্কবার্তা দিয়ে দিচ্ছে আজ ওনার কপালে শনি আছে। হাসান সাহেব ভয়ার্ত চোখে তাকলেন ব্যক্তিটির দিকে। মানুষটা ফারহান। গেরুয়া রঙের পাঞ্জাবির হাত ভাঁজ করে বসে আছে ভ্রুক্ষেপহীনভাবে, তবে ঠোঁটে বরাবরের মতো চাপা হাসি। বড় বড় চোখ জোড়ার তীক্ষ্ণ নজর যেন নিমিষেই ভস্ম করে দিতে পারবে। হয়তো গোসল সেরে এখানে এসেছে বলে অত্যন্ত গোছালো মনে হচ্ছে। এমন তাগড়া সুদর্শন যুবকের কথায় যে মধ্যবয়স্ক হাসান সাহেব এতটাও ভয় পেয়ে যাবেন, বিষয়টা হয়তো হাসান সাহেবের নিজেরও কল্পনায় ছিল না। কি উদ্দেশ্যে এই গোল বৈঠক করতে বললেন সেটা তো পরিষ্কার করে বলুন নিয়ারজিন সাহেব। চেয়ারম্যানের শান্ত কণ্ঠ। ফারহান এবার হাসলো কিঞ্চিত, অতপর আগ বাড়িয়ে বলে উঠল, আপনার নাকের নিচে কি ধরনের কাজ হচ্ছে সেটা আপনার চোখে ধরিয়ে দেওয়ার জন্য। যুবকের সাহসিকতা দেখে অবাক না হয়ে পারল না চেয়ারম্যান সাহেব। নিয়াজি সাহেবকে তাই প্রশ্ন করলেন, এই ছেলে কি আপনার দলে নেতা তেতা হয় নাকি? বয়সে তো অল্প মনে হচ্ছে, তবে এই ঠোঁটকাটা স্বভাব হলে সামনে বিপদে পড়লে ধরিয়ে দেবেন না। নিয়াজি সাহেব বললেন, সে আমাদের দলের কোনো নেতা তেতা না, আমাদের ভার্সিটির ছাত্রদলের হয়ে কাজ করে। রাজনীতি করার ক্ষমতা আছে দেখে উপর পক্ষের অনেকজনের নজর কেড়েছে এই ফারহান জুবায়ের, তবে কখনোই সে কোনো দলের হয়ে রাজনীতি করেনি। আর এরকম অজস্র বিপদ ওর কাছে তুচ্ছ। নতুন নতুন চেয়ারম্যান তো, তাই এই যুবকটাকে চিনতে পারেননি। ফারহান টেবিলে শব্দ করে বলে উঠল, ওর মেইন পয়েন্ট আসি চেয়ারম্যান সাহেব। সরকার যে নোটেশন দিয়েছে নদীতে বাঁধ দেওয়ার জন্য, সেটা কৃপা করে দেখে নিন। আপনার লোকজন বিশাল অঙ্কের টাকা এখান থেকে উড়িয়ে বউ বাচ্চাদের সাথে সংসার করছে, সে খেয়াল কি আছে? মুখ সামলে কথা বলো ছেলে, প্রমাণ আছে তোমার কাছে? ফারহান হেসে চেয়ারে আয়েশ করে বসলে। আবার একটা ফাইল ওনার দিকে এগিয়ে বলে উঠল, ব্যাংক ব্যালেন্সের ডকুমেন্ট আর আপনাদের মার্কেট প্রাইজের কপিও আছে এখানে, এগুলোই আপনার জন্য যথেষ্ট। তাই বিষয়টা ভেবে দেখুন চেয়ারম্যান সাহেব, অন্যত্র কি করতে পারি তা আপনার ধরার বাইরে। আর লাস্ট কথা, কল মি ফারহান, এসব ছেলে টেলে বলা চলবে না। দম ফেললেন চেয়ারম্যান সাহেব। ফারহানের তীক্ষ্ণ কথাবার্তায় শরীর কেঁপে উঠেছে তার। একটা সৌজন্যমূলক হাসি দিয়ে ফারহান গোল বৈঠক ত্যাগ করল। পেছন পেছন বেরিয়ে গেল সাব্বির, শামসু এবং নিয়াজি সাহেবও। চেয়ারম্যান এবার সূক্ষ্ম চোখে হাসান সাহেবের দিকে তাকালেন। ভয়ে ওনার অবস্থা আধমরা, কেননা তিনিও এই দুর্নীতির মধ্যে সামিল, যা ফারহান ধরতে পেরেছে আর কখনোই ওনাকে ছেড়ে দেবে না। চেয়ারম্যান সাহেব পাঞ্জাবির ওপরে দুটো বোতাম খুলে চেয়ারে শরীর এলিয়ে দিলেন। এবার জড়ানো গলায় বললেন, এর আগে ব্যবস্থা নিতে হবে, নাহলে ভবিষ্যতে বিপদ হয়ে যাবে আমার। এখন প্রায় পড়ন্ত সন্ধ্যা। ইলার দুজন বান্ধবী এসেছে আজ আফরার সাথে দেখা করতে। মেয়ে দুটির নাম রিমি আর সোহা। ওরা সবাই একসাথে পড়ে। আফরা বেশ কৌতূহল নিয়ে মেয়ে দুটিকে ড্রয়িং রুমে দেখল। কথাও হলো বেশ। আফরা অত্যন্ত মিশুক প্রকৃতির, অনেক সহজেই সবার সাথে মিশে যেতে পারে। তাই অল্প সময় ব্যয় হওয়ার পরই ওরা আফরার সাথে মিশে গেল। অতঃপর শুরু হলো জম্পেশ আলাপ। তন্মধ্যে সোহা আফরাকে জিজ্ঞেস করল, আপু, তোমার কেমন টাইপের লাইফ পার্টনার পছন্দ? এর উত্তর দেওয়ার জন্য আফরা ভাবল কিছুক্ষণ, কেননা এ ব্যাপারে অতটা গভীরভাবে ভাবেনি সে। ওর কাছে রিলেশন ছিল টাইম পাসের মতো, সেখানে বিয়ের মতো চিন্তাভাবনা তো ওর কাছে কল্পনাতীত ব্যাপার। আফরা মৃদু হেসে বলল, এমন টাইপের মানুষ যার জন্য কখনো আমাকে যেন চেঞ্জ হতে না হয়। আমি যেমন ঠিক তেমনিভাবেই ভালোবাসবে আমায়। আফরার এই উত্তরটি বেশ পছন্দ হলো ইলাসহ সোহা আর রিমির। রিমি এবার ফিসফিসিয়ে বলল, আমার তো ফারহান ভাইকে অনেক ভালো লাগে, যদি পারতাম না ওনাকে বিয়ে করে নিতাম। আফরা ঠোঁট চেপে হাসলো রিমির কথায়। সকালে ফারহানের কথাগুলো মনে হতে অন্যরকমও লাগছে বেশ। টি শার্টটা এখনও ফেরত দেওয়া হয়নি তাকে। আফরা মিনমিনিয়ে বলে উঠল,
এই মানুষটাকে যে বিয়ে করবে তার লাইফ খাল্লাস। রাতে আফরাকে ডিনারের জন্য অনেক জোরাজুরি করলো মিসেস নাবিলা, কিন্তু কোনো ক্রমেই উনি আফরাকে খাওয়াতে পারলেন না। আফরাজ মন ক্ষুণ্ণ। মেয়েটাকে এত মনমরা হয়ে থাকতে দেখে মিস্টার ইফাস প্রশ্ন করলেন, না আঙ্কেল, আমার আজ আসলে কিছু খেতে ইচ্ছে করছে না, আপনারা খেয়ে নিন। কথাটি বলেই ড্রয়িং রুম প্রস্থান করে সে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। আজ দিনটা বড্ড একঘেয়েমিতে অতিবাহিত হয়েছে। কারণটি আফরার অজানা। যদিও আজ অনেক দিন পর ড্যাডির সাথে কথা হয়েছে, তবুও যেন মনে শান্তি নেই। অজানা এক অস্থিরতা কাজ করছে। আফরা চোখ বুজে নিজেকে স্থির করার চেষ্টা করলো ক্রমাগত। পুরো রুম নীরব, শুধু ফ্যানের শব্দটাই একটা আওয়াজ সৃষ্টি করছে। আফরার আজ বড্ড মনে পড়ছে ওর নিজের জন্মস্থানের কথা, ফ্রেন্ডসদের কথা, ওয়াশিংটন ডিসির প্রত্যেকটি রাতের অভাবনীয় সৌন্দর্যের কথা, এরিকের কথা। হয়তো এরিককে আফরা ভালোবাসেনি, তবে মানুষটাকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বলে মানত সে। সামার ক্যাম্পিং, সিয়াটল ট্রিপ, লস অ্যাঞ্জেলস ট্যুর, এগুলোর কথাও খুব মনে পড়ছে। আফরার অবচেতন মন হঠাৎ বলে উঠল যে সে নিজে দোটানায় ভুগছে। এভাবে জীবন চলে না। তাহলে জীবন চলে কিভাবে? নিজের জন্মস্থান ছেড়ে এক অন্য দেশ, যে দেশটা ওর বাঙালিত্বের পরিচয় বহন করছে, এখানেই প্রথম জীবন সম্পর্কে ভাবতে বসলো আফরা, যে জীবন বলতে কি বোঝায়। এটা কি শুধুই উপভোগ করতে হয় নাকি অন্য কিছু? আমেরিকা ব্যস্ততম দেশ, সেখানে কাজ আর ক্যারিয়ারটাই সবার ঊর্ধ্বে, তারপর হলো অন্য কিছু। তবে এই প্রথম আফরা অনুভব করলো জীবনটা উপভোগ করতে হলে একজন মানুষ প্রয়োজন, নিতান্তই আপন হতে হবে সে মানুষটা। আচ্ছা ফারহান, কি এরকম কেউ হতে পারবে? আফরার মনে পড়ল ফারহানকে ওর টি শার্টটি ফেরত দেওয়া হয়নি। উঠে বসলো সে। আগামীকালই ওর টি শার্ট ওকে ফেরত দিতে হবে। ফারহান নেলসন টি স্টেট ফিরে আসলো রাত 1:30টার কাছাকাছি। আশপাশ প্রচণ্ড নীরব। এই অন্ধকারে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে আসাটা অনেক কষ্টকর হলেও ফারহানের অভ্যেস আছে রাত বিরাতে হাঁটাচলা করার। তবে আজ ওর মন কিছুটা বিষণ্ণ। হাজারো ব্যস্ততার ভিড়েও এই সময়টার কথা সবসময় মনে থাকে ফারহানের। আজ ওর জন্মদিন, তবে শুভেচ্ছা জানানোর মতো কোনো মানুষ ওর নেই। কত বছর ধরে যে নিজের জন্মদিন ফারহান পালন করে না, বলতে গেলে ব্যাপারটা প্রায় ভুলেই গিয়েছে সে। এছাড়া কি করার আছে ওর? মা বাবা তো আর নেই যে ওর যত্ন নেবে। ফারহান জামা কাপড় পাল্টে কাউচে বসে পড়ল বারান্দায়। এক হাতের চায়ের কাপটি রেলিংয়ের উপর রেখে দিল সন্তর্পণে। বাইরে ঝপাঝপ বাতাস বয়ে চলছে, হয়তো বৃষ্টির পূর্বাভাস। ফারহানের হঠাৎ মনে পড়ে গেল ওর ছোটবেলার এক স্মৃতির কথা। একবার এমনই এক রাতে বেশ জ্বর হয়েছিল ওর মায়ের। বাবা চাচুর সাথে ব্যবসায়ের কাজে ঢাকা গিয়েছিল। ছোট ফারহান দুশ্চিন্তায় পড়ে যায় এতে। কি করবে বুঝে উঠতে পারছিল না, কেননা বাসায় তখন আর কেউ ছিল না। ফারহান সে রাতে বৃষ্টিতে ভিজে ডাক্তার চাচার কাছে গেল। পরে উনি ওষুধের নাম লিখে দিতেই ফারহান ওষুধ আনতে চলে গেছে তিরাবগঞ্জ বাজারে। 12টার পর সারা বাজার জনশূন্য। কপাল করে একটি ওষুধের দোকান খোলা পেয়েছিল সে। তারপর ওষুধ নিয়ে পুনরায় ভিজতে ভিজতে সাইকেল নিয়ে চলে যায় বাড়িতে। ওর মার জ্বর সাড়ে প্রায় শেষ রাতে, তখন আকাশটা শান্ত। এর মধ্যে ফারহান কাউচে ঘুমিয়ে পড়াতে মা তখন জ্বরের ঘরে ছেলের গায়ে কাঁথা মুড়িয়ে দিতে ভুলেননি। ছেলের জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করেছিলেন তিনি। ফারহানের সে স্মৃতির কথা মনে পড়তেই অজান্তেই তপ্ত শ্বাস বেরিয়ে পড়ল এবার। সেই ভীতু ছোট ফারহান আর সেই ফারহান নেই। সে এখন 29 বছর বয়সী এক যুবক, দেশের মানুষ আর ছাত্রদের জন্য সর্বস্ব দিয়ে কাজ করা এক তরুণ রাজনীতিবিদ। ফারহান কাউসের পাশ থেকে গিটারটি হাতিয়ে নিল এবার। আজও গান গাইবে। ওর জন্মদিনের রাতে সবসময় বিষাক্ত সুরে গান গাওয়ার মতো এক প্রবল ইচ্ছে হয় ওর, তা ফুটিয়ে তুলে নিস্তব্ধ সুরে। ফারহান গিটারের সুর তুললে এবার। চোখ বন্ধ করে গিটারের তারে আঙুল নাচিয়ে একের পর এক সুর ভাসিয়েই যাচ্ছে। সারা চা বাড়ি নিস্তব্ধ। অদূরে কড়ই গাছের জঙ্গল থেকে শিয়ালের ডাক পরিবেশটা আরও তুমুল করে তুলছে। সেই সাথে তো রয়েছেই চা বাড়ির আষাঢ়ের হাওয়া। হঠাৎ বিদ্যুৎ চমকানোর তালে আধার দরজায় একটি অবয়ব দেখতে পেল ফারহান।
চিরচেনা এই জায়গাটিতে এই দৃশ্য ফারহানের কাছে নতুন। ফারহান মলিন চোখে এক পলক ওই অবয়বটির দিকে তাকিয়ে রইল। অতপর গিটারে বাজানো বন্ধ করে বলে উঠল, এসেছেন আফরা? আফরা আলতো হাসলে এবার। ফারহান নির্বিকার, শীতল চোখে জোড়া এক মনে হাতের গিটারটির দিকে। আফরা অবাক হওয়ার ন্যায় বলে উঠল, বাবা, আপনার সিক্সথ সেন্স অনেক ভালো তো। আমার অবয়ব দেখেই বুঝে নিলেন যে এটা আমি। ফারহান বলল, এত রাতে আপনি ছাড়া আর কারো দুঃসাহস নেই যে আমার এখানে আসতে পারবে। কেন এসেছেন এটা বলুন। আফরা বাক বিলম্ব না করে বসে পড়ল ফারহানের ঠিক মুখোমুখি। তুমুল ঝোড়ো হাওয়ায় আফরার বাঁধা চুলগুলো মুখের কাছে আশ্রয় পড়ছে বারবার। সেরাতের মতো এবার স্লিপলেস টপস আর হাফ প্যান্ট পরেনি, বরং ফুল হাতার নাইট ড্রেস পরে আছে। হয়তো সেদিনকার ফারহানের কড়া কথায় আফরা এগুলো পরেছে। বিষয়টা ফারহানের ভালো লাগলো। মেয়েটা চঞ্চল প্রকৃতির হলেও সবার কথা শোনে। আফরা বলে উঠল, আপনি এমন কেন? কেমন? এই যে দাম্ভিক আর বদমেজাজি টাইপ। আমি এসেছি এত রাতে, কই বলবেন আফরা আসুন গল্প করি। ফাহিম আর ইলা হয়তো এমনটাই বলতো, তবে আপনি তো আবার মিস্টার কমরেড, কথা মুখ দিয়ে বের হয় না। শেষ কথাটা ব্যঙ্গ করে বলল আফরা। ফারহান ভুরু কুঁচকালো আফরার এমন সহসা কথাগুলো শুনে। শীতল কণ্ঠে বলল, এজন্যই ওরা ফাহিম আর ইলা এবং আমি ফারহান। ওদের মা শিক্ষা দিয়েছে কিভাবে মেহমানদের সাথে কথা বলতে হয়, আর আমার মা শিক্ষা দেয়নি, তাই আমি এমন। আফরা চুপ হয়ে গেল। এই মানুষটার সাথে মজা করাটাই বেকার। ফারহান নিঃশব্দে বসে রইল এবার। আফরার গহীন দৃষ্টি ওকে এক অন্য ঘরে নিয়ে যাচ্ছে। গিটারটা রাখতেই আফরা স্থির কণ্ঠে বলল, আপনার এই বিষাক্ত সুরের মায়াজালেই তো আবদ্ধ হয়ে আসলাম এখানে, আর এখন এই গিরগিটি আপনি রেখে দিচ্ছেন। ফারহান মৃদু গলায় বলল, আমার তখন ইচ্ছে হচ্ছিল গিটার বাজানোর, এখন আর ইচ্ছে করছে না, তাই রেখে দিচ্ছি। ফারহান উঠে দাঁড়ালো এবার। আফরার হাত ধরে টেনে উঠালো ওকেও। আফরার চাহনি নিবিড়। বাতাসের তালে কেঁপে উঠছে ওর ঠোঁট জোড়া। এই শ্রীমঙ্গল জায়গাটি বারবার ওকে অজানা মায়ায় হারিয়ে দিচ্ছে, সেই সাথে ফারহান নামের মানুষটাও। বিদ্যুৎ চমকাচ্ছে বারবার, সেই সাথে বারবার উজ্জ্বল ফর্সা হয়ে উঠছে ফারহানের শ্যামলা মুখ। কি ঘোর লাগানো তার দৃষ্টি, দেখেই অজানা এক জগতে হারিয়ে যাওয়া যায়। আফরা এবার প্রশ্ন করল, আচ্ছা, আপনি এখানে কাউকে আসতে দেন না কেন? কারণ ওর ব্যক্তিগত জায়গায় কারো হস্তক্ষেপ আমি পছন্দ করি না। আফরা কিছুটা অবাক হয়ে গেল ফারহানের কথায়, তাই আবার জিজ্ঞেস করল, ব্যক্তিগত জায়গা মানে? ফারহান হাসলো কিঞ্চিত, তারপর মৃদু গলায় বলল, চাচুরের বাংলা বাড়িটি ছাড়াই পুরনো নেলসন টি স্টেটটি আমার। অবাকের সীমা যেন আরও অতিক্রম করলো আফরার। সে তো মনে করেছিল যে জায়গাগুলো সম্পূর্ণ মিস্টার ইফাজের, ফারহান শুধু এখানে দায়িত্বে আছে, কিন্তু হলো উল্টো। হঠাৎ অনিশ্চিত ভাবনার মুখোমুখি হয়ে আফরা স্থির হয়ে গেল। নরম গলায় বলল, তাই তো বলি, রাজনীতি করে আপনার দিন চলাটা সহজ না। আপনার ইনকাম সব এই টি এস্টেট থেকেই, তাই না? হ্যাঁ, ফারহান বলে উঠল। আফরা হঠাৎ তীক্ষ্ণ চোখে ফারহানের দিকে তাকালো। আফরা এতক্ষণে খেয়াল করেছে ফারহান কিছুটা বিরক্ত আফরার উপস্থিতিতে, তাই জড়ানো কণ্ঠে বলল, আমি বুঝি না আপনি আমায় এত বিরক্তকর মনে করেন কেন? আমি কি আসলেই বিরক্তকর কেউ? শুধু বিরক্তিকর বলে ভুল হবে, মহা বিরক্তিকর। আপনার মতো পাগলাটে মেয়ে আমি কখনোই দেখিনি। রাতে গিটারের সুর শুনেছেন দেখে এইভাবে এখানে এসে পড়তে হবে? কেউ দেখলে কি হবে? ফারহানের প্রখর গলা। আফরা গোল গোল চোখ করে বলল, তো লুকিয়ে আসবো নাকি? লিসেন, এই আফরা লুকিয়ে টুকিয়ে কাজ করার মানুষ না, বুঝছেন? ফারহান তপ্ত শ্বাস ছাড়ল এবার। এখন কথা বাড়ালেই কথা বাড়বে। দাঁতে দাঁত চেপে তাই বলে উঠল, আপনি প্লিজ এখান থেকে যাবেন। আফরা হঠাৎ কিছু একটা ভেবে খুব কাছাকাছি এসে দাঁড়ালো ফারহানের, কিছুটা পা উঁচু করে। ফারহান তখনও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মুখের বিরক্তি ভাবটা উড়ে গেল কর্পূরের ন্যায়। আফরার ঠোঁটে স্মিত হাসি। ফিসফিসিয়ে বলে উঠল, যাব না আমি, দরকার পড়লে সারা রাত আপনার হন্টেড হাউসেই থাকবো। এবার কি করবেন আপনি? গাড়ি থেকে নেমে কলেজের গেটের সামনে দাঁড়ালো আফরা, ফাহিম আর ইলা। চারিদিকে অনেক মানুষের সমাগম।
বেশিরভাগই ছাত্র রাজনীতি সংশ্লিষ্ট নেতাকর্মী। আরও দু একদল ছাত্রদের দেখা যাচ্ছে যারা স্বেচ্ছাসেবী হয়ে কলেজ কাজ করছে। আফরা মৃদু চোখে আশপাশ পরখ করে নিল। ক্যাম্পাসটি এক কথাই সুন্দর। ইলা এবার জিজ্ঞেস করলো, ক্যাম্পাসটি কেমন লাগলো আপু? সুন্দর। আফরার মৃদু প্রত্যুত্তর। ইলা এবার বিনয়ী হাসি দিল। ফাহিম বলল, তো সামনে এগিয়ে চলো, এখানে দেখার মতো অনেক কিছু আছে। চলো তাহলে। আফরা ধীরভাবে বলল। তারপর সবাই প্রবেশ করলো কলেজটিতে। এই কলেজে মোট 4টা ভবন আছে, যার মধ্যে প্রথম ভবনটি দখল করে রেখেছে ছাত্র দলেরা, আর বাকি 3টে ভবন মোটামুটি খালি। ফাহিম বলে উঠল, 3 নম্বর ভবনের পেছনে একটা ঝিল আছে, সেখানকার পরিবেশটা সুন্দর। আপনি যেহেতু প্রকৃতি প্রেমী, আপনার তাহলে ভালো লাগবে সেখানে। ফাহিমের কথা মতো ওরা 3জন এবার চলে গেল ঝিলের দিকে। ক্লান্ত দুপুর। গতরাতের প্রচণ্ড বৃষ্টির পর দুপুরের রৌদ্রতপ্ত মৌসুমে দাও দাও করছে সারা পরিবেশ। আফরা গরমের সাথে পরিচিত থাকলেও এত গরমের সাথে সে পরিচিত ছিল না, যার দরুন গরমে শরীর পুড়ে যাচ্ছে বেশ। কিন্তু ঝিলের দিকে এগিয়ে যেতে আফরা শরীরে অজান্তে এক শীতল বাতাসের খেলা ছেয়ে গেল। 3 নম্বর ভবনটির পিছে থাকায় এখানে রৌদ্রের রেশ কম। অল্প বিস্তার ছায়ায় এক অন্যরকম প্রশান্তি খেলে যাচ্ছে হৃদয়ে। আফরার এই দৃশ্য দেখে ভালো লাগলো, কেননা কলেজের অন্যান্য স্থানগুলো থেকে এই স্থানটি বেশ পরিষ্কার। ঝিলের এক প্রান্তে কদম গাছ পেয়ে গেল আফরা। ইলা তা দেখে বলল, ওখানে বসবে? হ্যাঁ বসি, জায়গাটি ভালো লেগেছে। তারপর 3জন বসে পড়ল কদম গাছটির ঠিক নিচে। ঘাসের বিস্তীর্ণ কার্পেটে শরীর এলিয়ে দেওয়ার মধ্যে যে আনন্দটা আছে, সে আনন্দ অন্য কোথাও নেই। ফাহিম গাছের সাথে হেলান দিয়ে বসলে এবার, আর চোখে দেখে যাচ্ছে আফরার ঠোঁট কোলের অল্প বিস্তর হাসিটাকে। আপনার হাসিটা খুব সুন্দর আফরা। ফাহিমের এ কথার পরিপ্রেক্ষিতে আফরা ফাহিমের দিকে তাকালো। ফাহিম ইতিমধ্যে আফরা থেকে চোখ সরিয়ে নীল আকাশের দিকে তাকিয়েছে। আফরা কিছুই বলল না এতে। কেন যেন হঠাৎ ফারহানের কথা ওর মনে পড়ল। আফরার মন অজান্তেই ইচ্ছে পোষণ করত যে ফারহান ওর সম্পর্কে এমন 2-4টে কথা বলুক, কিন্তু এমন কিছুই বলেনি, যে বরং দাম্ভিকতার নিপুণতার সাথে সুন্দরভাবে আফরাকে এড়িয়ে চলেছে। ফাহিম এবার বলল, আচ্ছা আফরা, আপনার ট্রাভেলিং জিনিসটা কেমন লাগে? আফরা ভাবল কিঞ্চিত, তারপর আড়ষ্ট গলায় বলল, এক কথায় অনেক ভালো। আমি এই পর্যন্ত অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, ক্যাম্পিং থেকে শুরু করে আইস স্কেটিং, তারপর ক্লাইম্বিং, এগুলো আমার শখ বলতে পারেন। তাহলে তো আপনার ভালো এক্সপিরিয়েন্স আছে, তাই না? বলতে পারেন, হ্যাঁ। ফাহিম তপ্ত শ্বাস ছাড়ল এবার। তারপর মিহি কণ্ঠে বলল, তাহলে একটা মানুষের লাইফ ঠিক করার মতো এক্সপিরিয়েন্স আপনার আছে? আফরা কপাল ভাঁজ করে ফেললে এবার, সেই সাথে ইলাও। ফাহিম আফরার দিকে তাকিয়েছে কৌতূহল নিয়ে। আফরা হাজার খুঁজেও বুঝতে পারল না যে ঠিক কি বলতে চাচ্ছে ফাহিম, তাই অপ্রস্তুত কণ্ঠে জিজ্ঞেস করল, মানে আপনি ঠিক কি বলতে চাইছেন ফাহিম? ফাহিম আফরার ঠিক মুখোমুখি হয়ে বসল। ওর চোখে মুখে খানিকটা দুশ্চিন্তা, নিঃশ্বাস ফেলছে বারবার, জিভ দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে বলে উঠল, আমি আসলে ফারহানের কথা বলছি। আফরা অবাক হলো আরও এক দফা। ফাহিম বলতে শুরু করলো, আপনি তো এতদিন দেখে বুঝতেই পেরেছেন যে ফারহান ঠিক কেমন, তাই আর বেশি কিছু বলবো না। আসলে চাচু চাচি মারা যাওয়ার পর থেকে বড় একাই বড় হয়েছে ফারহান। আমার মা কখনোই ফারহানকে পছন্দ করতেন না, মনে করতেন যে ও একটি বোঝা। তবু আমাদের দুজনের মধ্যে সখ্যতা খুব বেশি ছিল। আমরা দুজন কলেজ পর্যন্ত অনেক কাছাকাছি থাকলেও একসময় আমাদের সম্পর্কের সময়ের ব্যবধানে ফাটল ধরে যায়। আমি যখন পড়াশোনার সুবাদে ময়মনসিংহ মেডিকেলে চলে যাই, তখনই ও ঢুকে পড়ে রাজনীতিতে। একটা রাতও বাড়িতে থাকতো না। কি করতো তা আমরা বুঝেছি অনেক দিন পর, তবে ততক্ষণে আমাদের থেকে অনেক দূরে চলে গিয়েছিল সে। হ্যাঁ, আমি মানছি যে রাজনীতি সৎ উদ্দেশ্যে নিয়ে করলে সেটা ভালো, তবে নিজের জীবনটা কি এভাবে বিলিয়ে দেওয়াটা ভালো হবে? ফারহানের এই অবস্থাটা আমার খারাপ লাগে অনেক। আমি চাই না ওকে এভাবে অন্ধকারে রেখে দিতে। আমি চাই যে ওর একটা সুশৃঙ্খল লাইফ হোক। বলেই অবশেষে থামল ফাহিম। আফরা বসে আছে নির্বিকারভাবে, যেন ফারহানের কোনো বিষয়তেই ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ফাহিমের বলা শেষ হওয়ার পর আফরা আবার ফাহিমকে জিজ্ঞেস করল,
ফারহান আমার হাজব্যান্ড? না। বয়ফ্রেন্ড? না। তাহলে ভাই? মোটেও না। তো আমাকে এসব বলছেন কেন? ভুরুকুসকে জিজ্ঞেস করলো আফরা। ফাহিম কিছু বলতে চেয়েও বলল না, কেননা আফরার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে ফারহানের নাম শুনে মেয়েটা অনেক রেগে গিয়েছে। আসলেই হয়েছে তাই। গত রাতে ফারহানের কাছ থেকে অপ্রত্যাশিত সেই ব্যবহারটা বড় গভীর দাগ কেটেছে আফরার মনে। আফরার কাছে ফারহানই প্রথম মানুষ যার জন্য এত গভীরভাবে আফরা অনুভব করে তার ফারহানই সেই শেষ মানুষ যার সম্পর্কে সকল ভাবনা নিঃশেষ করে ফেলবে সে। আফরা অবাধ্য চুলগুলো পিছনে ঠেলে দিল এবার। তারপর শীতল গলায় বলল, লিসেন ফারহান, আপনার ওই ভাইটা আস্ত একটা বদমেজাজি দাম্ভিক টাইপ মানুষ। এমন মানুষদের আমি যতটা পারি ইগনোর করে চলি। তবুও নিজের ইগোর মাথা খেয়ে কথা বলতে গিয়েছিলাম ওনার সাথে, কিন্তু আমার মনে হয় না সে এতে সন্তুষ্ট। তাই আমি আর ওই কমরেড ফারহান জুবাইয়ের দিকে মাথা ঘামাবো না। ওনার সম্পর্কে আমার সাথে কথা না বললেই ভালো হবে। শেষ কথাগুলো বলতে গিয়ে আফরা এলোমেলো করে ফেলল। আসলেই বাংলা বেশ কঠিন, একাধারে বেশি বাক্য বললেই উল্টাপাল্টা হয়ে যায়। ফাহিমের সাথে ইলাও হেসে ফেলল এবার। আফরা চোখ ছোট ছোট করে দুজনের দিকে তাকালো এজন্য। ইলা হাসি দমিয়ে বলল, থাক আপু, আর ওই মানুষটার কথা বলতে হবে না। তোমার কথার যেই অবস্থা ছিল ওই গম্ভীর মানুষটাই হেসে ফেলবে বলে আবার হেসে দিল ইলা। যোগ দিল ফাহিমও। আফরা দাঁতে দাঁত চেপে বলল, তোমরা দুই ভাই বোন আসলেই অনেক বদ। ইলার মোবাইল বারবার বেজে উঠছে এই সময়। 6 বার রিং হওয়ার পর বন্ধ হতে না হতেই আবার ক্রিং ক্রিং করে রিং বেজে উঠল। ইলা স্ক্রিনে ভেসে ওঠা নামটি দেখে অপ্রস্তুত হয়ে পড়ল এবার। একবার ফাহিমের দিকে তাকালো তো একবার আফরার দিকে। ভাগ্যিস ওর ভাই আফরার সাথে কথা বলছে, না হলে স্ক্রিনে ভেসে ওঠা নামটি দেখলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলতে এবার। ইলার সন্তর্পণে মোবাইল ভাইব্রেট করে দিল। মেসেঞ্জারের নোটিফিকেশনও অফ করে দিল, যাতে ফাহিম ভাই বিন্দুমাত্র সন্দেহ পোষণ না করতে পারে। আপাতত কিছুদিনে ব্যাপারটা লুকিয়ে রাখাই ভালো হবে। প্রধান ভবনের বামপন্থী ছাত্র দলের নেতা ওমর ফারুকের সামনে আয়েশ করে বসে আছে ফারহান। ওমরের পেছনেই দাঁড়িয়ে আছে ওর সাঙ্গপাঙ্গরা। সকলেরই তীক্ষ্ণ দৃষ্টি এখানকার সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব ফারহান জুবাইরের দিকে। ওমরের দল শুনেছে কোনো পক্ষের হয়ে কাজ না করেই নাকি এই যুবক সারা শ্রীমঙ্গলের নাম ছাপিয়ে দিয়েছে। এখানকার প্রতিটা সমাজ কল্যাণ সংস্থায় যদি কারো নাম ডাকা হয়, সে হলো নিয়াজি সাহেবের অন্তর্ভুক্ত ছাত্রনেতা কমরেড ফারহান জুবাইর। সেই হিসেবে অন্য দলের সামনে ফারহানের দাম্ভিকতাটা একটু বেশি। ওমর ফারহানের দিকে তির্যক দৃষ্টিতে তাকালো এবার। তারপর বলে উঠল, তোমাকে এখানে আসতে বলার কারণ কি তুমি জানো মিস্টার ফারহান জুবাইর? বাঁকা হাসি দিল ফারহান। মৌনতা কাটিয়ে প্রখর কণ্ঠে বলল, প্রথমত তোমার ডাকে আমি আসিনি, আমি এখানে এসেছি স্টুডেন্টসের জন্য। আফটার অল ছাত্র নেতা আমি, আমার তো এখানে আসতেই হবে। অপমানে থমথমে হয়ে উঠল ওমর। দেখলে ওদের দুজনকে সমবয়সী লাগলেও ফারহানের কথাবার্তা ওকে এক অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। অমন সশব্দে নিঃশ্বাস ফেললে এবার। তারপর বলে উঠল, চেয়ারম্যান আদিত্য ব্যানার্জিকে চেনো তো? অফকোর্স চিনি, গত পরশু আমাদের সাথে একটা গোল বৈঠক হয়েছিল ওনার সাথে। এখন এসব প্রশ্ন করছো কেন ওমর? ওমর নিজের ছোট ছোট দাড়িতে আবছাভাবে হাত বুলিয়ে নিল। ফারহান ছেলেটাকে যেভাবে হোক নিজেদের দলে আনতে হবে, না হলে ওদের কর্মপরিকল্পনা কখনোই সফল হবে না। ওমর টেবিলে একটা বাড়ি দিয়ে বলে উঠল, আমরা চেয়ারম্যান আদিত্য ব্যানার্জির অন্তর্ভুক্ত দল, তাই এখানে ইলেকশনে আমাদের যেমন পাওয়ার আছে তেমনি সবার সুযোগ করে দেওয়ার বড় সুবিধাও আছে। কলেজ সংক্রান্ত যে কোনো বিবাদে বড় পাওয়ারের দরকার হলে অনায়াসে আমাদের চেয়ারম্যান সে ব্যবস্থা করে দেবে। তাই বুঝতেই পারছো আমাদের বিপরীত দল থেকে আমাদের ক্ষমতা এবং ইলেকশনে পাশ করার চান্সটা বেশি। ফারহান একটু ঝুঁকে এলো টেবিলের দিকে, গম্ভীর গলায় বলল, আর তুমি আমার কাছ থেকে কি চাও? স্মিত হাসলো ওমর। তারপর বলল, তোমার কথা স্টাইল দেখে আমি অভিভূত ফারহান। যাই হোক, মেন পয়েন্টে আসার জন্য ধন্যবাদ। আমি চাই যে তুমি আমাদের দলের নেতা হয়ে ইলেকশনে কাজ করো, তাহলে নিশ্চিত আমরা জিতব। এটা তোমার জন্য অনেক বড় একটা সুযোগ ফারহান। আমাদের দলে যোগ হলে কেউ তোমার পাওয়ার কেড়ে নিতে পারবে না। যেই ফারহান জুবাইয়ের শ্রীমঙ্গল থেকে শুরু করে সারা সিলেট
বিভাগ আংশিক চেনে সে আরও পরিচিতি লাভ করবে। সামনে আরও বড়ভাবে তুমি ইলেকশনেও যোগদান করতে পারবে, সুতরাং মিস করো না। ফারহান ওমরের প্রতিটা কথা শুনল, ভালো মতো শুনল। সাব্বির, শামসু সহ ওদের দলের বাকি মানুষরা ভাবছে যে ফারহান আসলে কি করবে। এটা ওর জন্য আসলেই বড় সুযোগ। আর এমন লোভনীয় প্রস্তাবে যে কেউই সহজে লোভে পড়ে রাজি হয়ে যেতে চাইবে। ফারহান মৌনতা কাটিয়ে হঠাৎ বলে উঠল, প্রস্তাবটা লোভনীয়, কিন্তু আমি সরাসরি এটা রিফিউজ করছি। ওমর অবাক, সাথে ওর বাকি সাঙ্গপাঙ্গরাও হতভম্ব হয়ে বলল, তুমি কি বোকা ফারহান? এমন সুযোগ স্বয়ং চেয়ারম্যান সাহেব তোমাকে দিয়েছে, আর তুমি? আমি আগেই স্পষ্টত বলে দিয়েছি যে আমি কোনো দলের অন্তর্ভুক্ত হয়ে কাজ করব না। আমার নিজের যতটুকু পাওয়ার আছে এটাই আমার জন্য যথেষ্ট। আর একটা কথা, আমরা স্টুডেন্টসদের জন্য লড়াই করি, কোনো সো কল্ড চেয়ারম্যানের সাঙ্গপাঙ্গদের ইলেকশনে জেতার জন্য না। তুখর কণ্ঠে বলে উঠল ফারহান। ওমর রেগে গেল হঠাৎ। টেবিলে সজোরে বাড়ি দিয়ে ফারহানের শার্টের কলার ধরার চেষ্টা করতেই ফারহান ওর দুহাত চেপে ধরল। ফারহানের দৃষ্টি তীক্ষ্ণ, ওমরের চোখ দিয়ে আগুন বের হচ্ছে এবার। ফারহান বলে উঠল, আজ শুধু হাত চেপে ধরলাম ওমর, আগামীবার এমন কাজ করলে দুঃসাহস দেখালে একেবারে হাত ভেঙে দিব। ফারহান কথাগুলো শান্তভাবে বললেও ওর চোখে মুখে ভয়ঙ্কর রাগ দেখা যাচ্ছে। কলেজের পরিবেশ ফারহান আর ওমরের কারণে উত্তপ্ত। ডানপন্থী দলের লোকেরাও ওদের সংঘর্ষ দেখতে এসে পড়েছে এখানে। এসব এক পর্যায়ে এমনভাবে বেড়ে গেল যে সারা কলেজে দাবানলের মতো ছড়িয়ে পড়ল খবরটি। 3 নম্বর ভবনের ঝিলে বসা ফাহিম, আফরা আর ইলার কানেও বিষয়টি আসতে সময় লাগেনি। সবার মুখে মুখে একই কথা, বামপন্থী দলের ওমর ফারুকের সাথে তর্কতর্কি চলছে কমরেড ফারহান জুবায়েরের। ফাহিম অস্থির হয়ে বলে উঠল, ও মাই গড, জলদি ফারহানের কাছে যেতে হবে। ওর মাথা খারাপ হয়ে গেলে খুন খারাপি করতেও দুবার ভাববে না। কথা অনুযায়ী সবাই দ্রুত রওনা হলো প্রধান ভবনের উদ্দেশ্যে। কিন্তু সেখানে এত শোরগোল যে মানুষের সমাগমে ভেতরে কেউ ওরা প্রবেশ করতে পারেনি। ফাহিম শক্তপোক্তভাবে চেপে আছে আফরার হাত, যাতে আফরা হারিয়ে না যায়। ফাহিম আফরাকে এখানে আসতে না বলেছিল, তবুও আফরা কথা শোনেনি। সে জানতে চায় ফারহানের সাথে কি হয়েছে ওই নেতার। ফাহিমের চোখে মুখে দুশ্চিন্তা, সাথে বিরক্তিও। মাকে বারবার বলেছিল আফরাকে এখানে না নিয়ে আসলে ভালো হয়। এসব জায়গায় আনন্দ থেকে ত্রাস বেশি থাকে। ইলা ইতিমধ্যে পিছনে চলে গেছে। আফরা বিব্রত হয়ে বলল, ফাহিম, এখানে অনেক মানুষ, আমি বাইরে চলে যাই। আমি তাহলে আপনার সাথে আসছি। সমস্যা নেই, আমি বাহিরে দাঁড়াই, আপনি দেখেন ফারহানের কি হয়েছে। এবার আফরা ফাহিমের থেকে নিজের হাত ছাড়িয়ে বাহিরে চলে গেল। ভেতরে যেমন মানুষ সেরকম মানুষ বাহিরেও। একরকম ধস্তাধস্তি চলছে, তবুও কপাল করে ইলাকে পেয়ে গেল আফরা। ইলা অবাক হয়ে বলল, আফরা কিছু বলতে যাবে, এর মধ্যে ভিড়ের মাঝে কারো আপত্তিকর স্পর্শ অনুভব করা শুরু করলো সে। ইলার চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, কেননা সেও এই অবস্থার শিকার। আফরা ঘাড় ঘুরে এদিক ওদিক তাকানোর চেষ্টা করলো। যেমনটা ভেবেছিল ঠিক তাই। দুজন ছেলে ওদের ঘিরে দাঁড়িয়ে আছে। এগুলো কে বা কারা আফরা জানে না, শুধু জানে এরা ভিড়ের মাঝে লুকিয়ে থাকা কিছু নরপিশাচ, যারা মানুষের অগোচরে নিচে নোংরামিপনা দেখিয়ে চলে। আফরা দাঁত চেপে বলল, ছাড়ো আমায়। ছেলেটা গা ঘিন ঘিন করা একটা হাসি দিল। এখন চিল্লালেও কোনো কাজ হবে না। সারা ক্যাম্পাস এখন প্রধান ভবনের খবর নিয়ে উত্তপ্ত হয়ে আছে। ইলার অবস্থাও শোচনীয়। বেচারা মেয়েটা তো পারছে না কেঁদে দিতে। তখনই একটা প্রচণ্ড ধাক্কায় দুজনে ওই ছেলেগুলোর থেকে ছাড়া পেয়ে গেল আকস্মিকভাবে। একজন ছেলে দুইটাকে এলো পাথারিভাবে মেরেই চলেছে। ছেলে দুটো ওকে পাল্টা প্রয়োগ করলো, কিন্তু অদ্ভুতভাবেই ওরা দুজনে আহত হয়ে গেল অনেক বেশি। আফরা অবাক হয়ে দেখতে থাকলো মানুষটিকে। ফারহান, চোখ মুখ ভয়ঙ্কর লাল হয়ে আছে, কপালে হাতের রগ ফুলে আছে অস্বাভাবিকভাবে। ওই দুজন এর পক্ষ হয়ে আরও কিছু লোক ফারহানকে আক্রমণ করতে চাইল, কিন্তু ফারহানের লোকেরা সবাই সেদিকে রীতিমতো হকি স্টিকদের রক্তারক্তি শুরু করেছে। ফারহান চেঁচিয়ে বলে উঠল, তোদের মতো কুকুদের রাজনীতি করার কোনো মূল্য নেই। সাহস কি করে হলো তোদের হাত আগানোর? আজ তোদের হাত ভেঙে দেবে একেবারে। তোদের আজ আমি কবরে না শোতে পারছি। তবে আফরা এবার সত্যিই ভয় পেয়ে গিয়েছে। আমেরিকায় গড়ে ওঠা একজনের কাছে এমন দৃশ্য বুক কাঁপানোর মতো। চারিদিকে মারামারি, রক্তারক্তি, মানুষের সংঘর্ষ। আফরার মনে একটাই কথা, যেভাবে হোক ফারহানকে থামাতে হবে।
রাজনৈতিক কোন্দল ছেড়ে হঠাৎ সময়ের ব্যবধানে সারা কলেজ নিস্তব্ধ হয়ে গেল। এতক্ষণের চলা ভয়ঙ্কর মারামারি অবশেষে থেমেছিল পুলিশ অফিসারদের চার্জ পড়াতে। ফারহান থেমে যায় তখন, সেই সাথে ডানপন্থী দলের লোকেরাও। বলা বাহুল্য, আফরার ইলার সাথে যে বা যারা অশ্লীল আচরণ করেছিল তারা ছাত্রনেতা ওমর ফারুকের লোক ছিল। মেয়ে দুটোকে ভিড়ের মাঝে অসহায় দেখে ওরা দুজন নিজের পশুত্বটা দমাতে পারেনি। তখনই ওমর ফারুকের সাথে তর্কাতর্কির পর ফারহান দ্রুত পায়ে বেরিয়ে আসছিল প্রধান ভবন থেকে। ওর মস্তিষ্কে এখনো ওমরের সেই হুমকি দেওয়া কথাগুলোই স্মৃতিচারণ হচ্ছে বারবার। সাহস কি করে হলো ওর ফারহার জুবাইয়ের কলার ধরার মতো দুঃসাহসিক কাজে হাত বাড়ানোর? এদিকে চেয়ারম্যান আদিত্য ব্যানার্জি রীতিমতো ওকে ফোর্স করছে ইলেকশনে যোগদান করার জন্য, যেদিকে ফারহান স্টুডেন্টদের পক্ষে এবং এসব কোন্দলের বাহিরে। ফারহান নিঃশ্বাস ছাড়ল তখন, নিজের রাগকে যথাসম্ভব কাবু করে যাচ্ছিল। তখনই হঠাৎ ওর চোখ যায় ভিড়ের মধ্যে থাকা ইলা আর আফরার দিকে। ওদেরকে দুজন ঘিরে আছে, চোখের দৃষ্টিতে কামুকতা। ইলার কাদো কাদো মুখ দেখে ফারহান বড় বড় করে পা ফেলে এগিয়ে গেল সেখানে। যা দেখলো এতে ওর চাপা ক্ষোভ নিমিষে আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ করলো। এবার ওরা দুজন ডানপন্থী দলের লোক, গায়ে জড়ানো টি শার্ট তারই প্রমাণ দিচ্ছে। এর মধ্যে একজনের হাত আফরার শরীরে অপ্রীতিকর স্থানে ছোঁয়াতে গেলেই ফারহান আর দমাতে পারে না নিজেকে। কিছু না ভেবে এলোপাথারি ওদের মারতে লাগলো। ভেতরকার ওমরের আচরণে এক পলকও ফারহানের মনে হয়নি ওকে শেষ করার ইচ্ছা, কিন্তু এদেরকে মেরে পিষে ফেলার মতো হিংস্র ইচ্ছে জেগে উঠেছিল ফারহানের মনে। পরে মারামারিটা এতই তুঙ্গে উঠে যায় যে কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয় পুলিশকে জানাতে। পরবর্তীতে পুলিশ এসে ওদের গ্রেপ্তার করার জন্য উদ্ধত হলেই চেয়ারম্যান আদিত্য ব্যানার্জি ঘরে বসেই ব্যাপারটা সামলে নেয়। যেহেতু ফারহানের সাথে তার নিজেদের লোকরাই যুক্ত রয়েছে, তাই তিনি চান না যে ওমরের ইলেকশনের আগে কোনো পুলিশ ঝামেলায় পড়ুক। তারপর সেখানেই থেমে যায় ব্যাপারটা। এখন দুপুর ঢলে নেমেছে বিকেল। তপ্তমান দুপুরের কড়া রোদ্দুর পাড়ি দিয়ে এখন সিক্ত শীতল হাওয়ার সমাহার সর্বত্র। ফারহানের গাড়িটি এবার দ্রুত ব্রেক কষল একটি কাঠ বাগানের সামনে। ফারহানকে এখানে গাড়ি থামাতে দেখে পিছু পিছু গাড়ি থামালো ফাহিমও। ফারহান খেয়াল করেছে পেছনে ফাহিমকে অনুসরণ করতে, কিন্তু ফারহান সেটাতে নজর না এলিয়ে বসে পড়ল গাড়ির ওপর। সাব্বির শামসু এদিকে ফারহানের মোবাইলে বারবার কল দিয়ে যাচ্ছে, এমনকি নিয়াজ সাহেবও। তবে এদের একজনের কলও ধরল না ফারহান। সুইচ অফ করে গাড়ির ভেতর ছুঁড়ে মারল। ফাহিম তা দেখে বলল, ফারহান শান্ত হও, তোমার এই তেজি আচরণ বেশ ভাবিয়ে তুলেছে আমাকে। ফারহান গর্জে ফাহিমের উদ্দেশ্যে বলে উঠল, ফাহিম, আমার সম্পর্কে মোটেও ভাবতে হবে না তোমাকে। তুমি আমার কাজিন ব্রাদার ছাড়া কিছুই নাও। সেসব ভাবাভাবি না দেখিয়ে আমার চাচি মিসেস নাবিলার মতো আমায় ট্রিট করলেই তো পারো। ফাহিম নীরব হয়ে গেল। এতক্ষণ আফরা আর ইলা গাড়িতে বসে থাকলেও ফারহানের হঠাৎ এভাবে গর্জে ওঠাতে বেরিয়ে এলো গাড়ি থেকে। তখনই ফারহানের চোখাচোখি হলো আফরার সাথে। অপরূপা সুন্দরী আফরার গায়ের রূপ যেন সর্বত্র কাঠবনে ছড়িয়ে পড়ছে। পিচ ঢালাই পথের একপাশে গভীর খাদার, একপাশে কাঠবন। মাঝখানে রাস্তার উপর দাঁড়িয়ে আছে দুটো গাড়ি। বিকেলের হলদেটে আলো পরিবেশে অন্য মাদকময় করে তুলছে, সেই সাথে আফরাকেও। ফারহানের শ্বাস ক্রমশ রুদ্ধ হয়ে এলো আফরার এমন চাহনি দেখে। ও এগিয়ে গেল আফরার দিকে, বাহুটা সজোরে চেপে বলে উঠল, আপনি কি পাগল আফরা? ন্যূনতম কমন সেন্স কি আপনার মাঝে নেই? দেখছিলেন যে ওই জায়গাটা অস্থিতিশীল ছিল রাজনৈতিক কারণে, তাহলে কেন এগিয়ে গিয়েছিলেন ওখানে? আফরা ফারহানকে বলতে না দিয়ে মিহি কণ্ঠে বলে উঠল, আপনার জন্য। ঠাই হয়ে দাঁড়িয়ে রইল সেখানে ফারহান। আস্তে করে ছেলে দিল আফরার বাহু। ফারহানের শরীর আজ দুর্বল লাগছে বেশ। তখন মারামারিতে সে নিজেও কড়াকড়ি আঘাত পেয়েছে। এর মধ্যে সাদা টি শার্টের হাতের কাছে কিভাবে যে রক্তে মাখামাখি হয়ে গেল তা সে খেয়ালই করেনি। আফরা সেটা দেখেই বিচলিত হয়ে গেল। হঠাৎ বলে উঠল, এ কি ফারহান, আপনার হাতে দেখি। এই কথাটা বলে আফরা ফারহানের হাত স্পর্শ করতেই ফারহান নিজের হাত ছাড়িয়ে বলল, ডোন্ট টাচ মি। আফরা শুনল না। এতদিন এই মোহনীয় মানুষটার বড্ড অবাধ্য হয়েছে সে। আজ আরও একবার অবাধ্য হলে দুনিয়া উল্টে যাবে না। ফারহানের হাত টেনে দ্রুত ফাহিমের গাড়ির কাছে নিয়ে এলো। বিচলিত কণ্ঠে বলল, ফাহিম, দ্রুত এর হাতে ব্যান্ডেজ করে দিন। আমার লাগবে না বললাম তো। ফারহান নিজের হাত ছাড়িয়ে চলে যেতে আফরা আরও জোরালোভাবে ওর হাত আঁকড়ে ধরল। ফারহানের এবার অস্বস্তি হচ্ছে বেশ। আফরা কড়াভাবে বলল, আপনার যা মন চায় তাই করুন, তবে আগে হাতে ব্যান্ডেজটা করে নিন ফারহান। ফারহান নামটা আফরাকে খুব কমই উচ্চারণ করতে দেখা যায়, তাই বিচলিত ভাবেই মিস্টার কমরেড নামটা না শুনে নিজের নাম শোনাতে সপ্রতিভ হলো ফারহান। এবার নিঃশ্বাস ত্যাগ করল নিবিড়ভাবে।
ফাহিমকে মাথা নাড়িয়ে ইশারায় তাই ব্যান্ডেজ করতে বলল আফরার কথায়। আজকে আফরার আর 7 রঙের চা খাওয়া হলো না কলেজের সে দুর্ঘটনার জন্য। যদিও ফারহান বারবার বলছিল যে ওর জন্য আফরাকে নিজের ভ্যাকেশন নষ্ট না করতে, কিন্তু আফরা শুনেনি। কেন শুনেনি তা নিজেও জানে না আফরা। ও শুধু এতটুকু অনুভব করতে পেরেছে যে এই আহত মানুষটাকে রেখে কিছুতেই শান্তিতে ঘুরতে পারবে না সে। তাই সবাই মিলে সন্ধে হওয়ার আগেই ফিরে গেল নেলসন টি স্টেটের উদ্দেশ্যে। খাওয়ার টেবিলে রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে ডাইনিং টেবিলে এসে বসলো আফরা। ফাহিম আর ইলা ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে। মিস্টার ইফাজ অপেক্ষা করছিলেন আফরার আসার জন্য। আফরার সাথে ওনার চোখাচোখি হওয়া মাত্রই আফরা বিনিময়ে মুচকি হাসি দিল। বিনয়ী কণ্ঠে বলে উঠল, কেমন আছেন আঙ্কেল? ইদানিং তো আপনাকে বেশ ব্যস্ত দেখছি, আমার সাথে তো কথা বলারই সময় পান না। মিসেস নাবিলা মিহিভাবে বললেন, তার বলো না আফরা, এই বুড়ো বয়সে কি দরকার এত কাজ সামলানো? আমি বারবার না করেছিলাম এইসব কাজ রাখো, আগে নিজের শরীরের যত্ন নাও, কিন্তু তোমার আঙ্কেল কি আদৌ আমার কোনো কথা শোনে? ইফাত সাহেব মলিন হাসলেন। খাবারে আঙ্গুল নাড়াতে নাড়াতেই বলে উঠলেন, আমি না করলে এসব কাজ কে করবে শুনি? কে করবে আবার? তোমার ভাইয়ের ছেলে ফারান আছে না, এত বছর ওকে দেখে শুনে রাখলাম, এখন ওর উচিত না একটু চাচার দিকে নজর রাখা? তাছাড়া ও করেটা কি শুনি? চা বাগান থেকে বসে বসে ইনকাম করে রাজনীতিতে বিলিয়ে দেয়। শেষের কথাটা ব্যঙ্গস্বরূপ বললেন মিসেস নাবিলা। এতে অসন্তুষ্ট হলেন মিস্টার ইফাজ, সেই সাথে ফাহিম আর ইলাও। আফরা যে ঠিক কি ভাবছে সেটা মুখভঙ্গি দেখে বোঝা গেল না। সে আপন মনে খাবার খেয়ে যাচ্ছে। মিস্টার ইফাজ ফারহানের ব্যাপারে আর কথা বাড়ালেন না। আফরাকে জিজ্ঞাসা করলেন, আফরা, তোমার মম ড্যাডের সাথে কথা বলো তুমি? আফরা খাওয়া রেখে শীতল দৃষ্টিতে এক পলক মিস্টার ইফাজের দিকে তাকালো, তবে কোনো কথা না বলে পুনরায় খাওয়াতে মনোযোগ দেওয়ায় উনি বুঝে গিয়েছেন আফরার উত্তর। তাই বলে উঠলেন, কেন কথা বলো না ওনাদের সাথে তুমি? তোমার মম ড্যাড প্রতিদিন কল দেয় আমায় তোমার খোঁজ নেওয়ার জন্য। তাদের বলে দিয়েন আঙ্কেল যে আমি কোনো বাচ্চা মেয়ে না যে বারবার খোঁজ খবর নিতে হবে। আমি চাই না যে কেউ বারবার আমায় নিয়ে খোঁজ খবর নেই। আফরা শীতল কণ্ঠে কথাগুলো বলে খাওয়া শেষ করলো। এবার ঘুমানোর উদ্দেশ্যে সবাইকে শুভরাত্রি জানিয়ে চলে গেল নিজের শোবার ঘরে। মিস্টার ইফাজ আফরাকে এখনো বাবা মায়ের প্রতি এত বিক্ষোভে জর্জরিত দেখে দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি সবই জানেন আফরার সাথে আমেরিকায় ঘটা সেই ঘটনাগুলো, যার জন্যে ওর মা বাধ্য হয়ে শাস্তিস্বরূপ ওকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। তবে এটা সত্যি যে আমেরিকায় যেভাবে লাইফ লিড করে সেভাবে ও আরও কিছু সময় থাকলে ওর জীবন আরও অগোছালো হয়ে যেত। হয়তো ওর জীবনে এক নতুন মোড় বাংলাদেশের এই ছোট্ট অঞ্চল শ্রীমঙ্গলেই হবে। রাতের গহীনে উন্মাদ সারা অঞ্চল। কিছুক্ষণ আগে কারেন্ট চলে যাওয়াতে দূর দূর বাড়িগুলোকে ভুতুরি বাড়ি মনে হচ্ছে। ইলা আস্তে করে মোবাইল নিয়ে পূব দিকের বারান্দায় চলে গেল। ওর কপালে সূক্ষ্ম ঘাম রয়েছে, ঠোঁট কাঁপছে তুমুল উত্তেজনায়। আজ কলেজে থাকাকালীন সময় ওর প্রিয় মানুষটা কল করছিল বারবার, কিন্তু ভাইয়ের নজরে পড়ার ভয়ে একবারও কল ধরার সাহস পায়নি। এখন সারা বাড়ি নিস্তব্ধ, তার উপর আবার বিদ্যুৎ নেই, তাই তাকে কল দিতে হলে খুব সাবধানে কল দিয়ে মিহিস্বরে কথা বলতে হবে। ইলা এবার তপ্ত শ্বাস ছেড়ে সেই নাম্বারে কল দিল। দুবার রিং বাজতেই অপর পাশ থেকে ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল। ইলার ঠোঁট কোলে স্মিত হাসি ফুটে ওঠে মানুষটার কণ্ঠ শুনে। প্রতি উত্তরে বলে উঠল, ভাইয়ার আফরা আপুর সাথে ছিল সাব্বির, তাই তোমার কল ধরিনি। সাব্বির চুপ হয়ে রইল। এটাই সেই সাব্বির যে হলো ফারহানের বিশ্বস্ত সঙ্গী। ফারহানের সাথে কথা বলার সুবাদে প্রায় শামসুর সাথে আসা হতো নেলসন টি স্টেটে। সেই সুবাদে পরিচয় হয়ে যায় ফারহানের ছোট চাচাতো বোন ইলার সাথে। কথার ভাজে ভাজে কখন যে ওদের মধ্যে নতুন অনুভূতির সূত্রপাত হয় তা দুজনের কাছেই ছিল একেবারে ধারণার বাহিরে। তবে ওদের এই সম্পর্কের ব্যাপারে কেউই জানে না। তাছাড়া সাব্বির বা ইলা কেউই চায় না ওদের সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটাতে, কেননা উপযুক্ত সময় এখনো হয়নি। সাব্বিরের সাথে বেশ কিছুক্ষণ কথা হলো ইলার। কথা হলো আজ দুপুরে ফারহানের হঠাৎ মারামারি কোন্দল নিয়েও। সাব্বির এক পর্যায়ে বলে উঠল, আচ্ছা ইলা, আপনাকে ফারহান ভাইয়ের সাথে কেমন লাগে? ইলা বিস্মিত হলো সাব্বিরের কথা শুনে। এমনভাবে সে ভাবলেও এতটা গভীরভাবে সে ভাবেনি, তাই অবাক গলায় বলল, মানে? আমার কেন জানি মনে হয় আফরান ভাই কিছুটা দুর্বল আলফার প্রতি, কেননা আমি কখনো কোনো মেয়ের প্রতি তাকে অভিভূত হতে দেখিনি। ইলা ঠোঁট চেপে রাখলো কিছুক্ষণ। এই ব্যাপারে কথা এড়িয়ে কল কেটে দিল পরিশেষে। বাইরে ফুরফুরে হাওয়া বইছে। নিশি রাতের বাতাসে অন্যরকম এক উত্তেজনা কাজ করলো ইলার।
তবে চিন্তাও হচ্ছে ফারহান ভাইয়ের ব্যাপারে, কেননা ইতিমধ্যে মায়ের কাছে শুনেছে আফরা আর ফাহিম ভাইয়ের সম্পর্ক এগোনোর কথা। তাছাড়া ইলার ধারণা ফাহিম ভাই মনে মনে পছন্দ করে আফরাকে, যা সূচনাতেই সে ধরতে পেরেছিল। যদি ফারহান ভাই ব্যাপারটাতে এগিয়ে আসে তাহলে মা কখনোই ক্ষমা করবে না ফারহানকে। ভাবতেই ওর ছোট মনে প্রবল উদ্বেগ দেখা দিল। ভোরের আমেজে এক অন্যরকম টান অনুভব করা যায় শ্রীমঙ্গলে। চারিদিকে ফুরফুরে হাওয়া, নির্মল আকাশে উড়ে বেড়ায় সাদা মেঘের ভেলা। সেই মেঘের আড়ালে রোদ্দুর লুকোচুরি খেলা শুরু করেছে সবার সাথে। আফরা সেসব প্রকৃতিতে বিভোর না হয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে রইল। আজও শরীরটা ভালো লাগছে না। বাবার সাথে কথা বলেছে অনেক রাত পর্যন্ত। মা এখনও রেগে আছে ওর উপর। সেদিন মায়ের অফিসে হঠাৎ করে নাকি অ্যারিকের উপদ্রব হয়েছিল। অ্যারিক জানতো না যে এখানে আফরার মা জব করে, কিন্তু অ্যারিককে দেখে বেজায় রেগে গিয়েছিলেন তিনি। আফরা সেসব সামলে নিয়ে ঘুমালো অনেক রাত করে। ঘুমের মধ্যেও বারবার ভেসে উঠছিল একটি মানুষের চেহারা। মানুষটার কেউ নয়, ফারহান। গতকাল কলেজের ঘটনায় সর্বপ্রথম ফারহানের উত্তেজিত রাগের মুখোমুখি হয়েছিল সে। কি ভয়ঙ্কর ভাবেই না হামলে পড়ল সেই মানুষগুলোর উপর। আচ্ছা, রাজনীতি কি আসলে এত ভয়ঙ্কর? আফরা দুর্বল চিত্তে ঘুমানোর চেষ্টা করতে অনুভব করলো কপালে কারো স্পর্শ। আফরা শুনতে পারছে মিসেস নাবিলার কণ্ঠ। উনি বলছেন, আফরা, আজ এতক্ষণ ঘুমাচ্ছ যে? শরীর খারাপ করছে? না আন্টি। মিথ্যে বলতে বলতে উঠে বসলো আফরা। আফরার নিজেরই খারাপ লাগছে ঘুম থেকে উঠেই প্রথমে মিথ্যে বলাতে, কিন্তু সত্য বললে সবাই টেনশনে অস্থির হয়ে যেতেন ওর জন্যে। আর আফরা এসব বিষয় কখনোই পছন্দ করে না। মিসেস নাবিলা এবার তপ্ত শ্বাস ছাড়লেন, জড়ানো কণ্ঠে বললেন, জলদি মুখ ধুয়ে আসো মা, এত বেলা করে উঠা ভালো নয়। আমি ফ্রেশ হয়ে আসছি। আফরার কথা শুনে চলে গেলেন মিসেস নাবিলা। আফরা হাতগুলো হালকা ঝাড়ি মেরে নিজেকে সতেজ করে নিল। মাথাটা যন্ত্রণায় ভো ভো করছে। তারপর দ্রুত ফ্রেশ হওয়ার জন্য চলে গেল বাথরুমে। ড্রয়িং রুমে যেতেই আফরা প্রথমে মুখোমুখি হলো ফারহানের। ফারহানকে দেখে আফরা কিঞ্চিত অবাক। বাংলো বাড়িতে সচরাচর কমই আসে ফারহান, আর যদি এসে থাকে তাহলে বুঝতে হবে খুব প্রয়োজনের জন্যই এসেছে। আফরা মিহি কণ্ঠে ফারহানকে এবার বলল, গুড মর্নিং। প্রতি উত্তর দিল ফারহান। তারপর ড্রয়িং রুমের সোফায় আড়ষ্ট হয়ে বসে পড়ল। ফারহানের শরীর ক্লান্ত, অবসন্ন, কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। আফরা আন্দাজ করে নিল হয়তো বাহিরে গিয়েছিল সে। মিসেস নাবিলা আফরাকে বলল, এ কি আফরা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? নাস্তা করতে আসো। জি আসছি বলেই ডাইনিং টেবিলে বসলো আফরা। ফাহিম, মিস্টার ইফাজ ড্রয়িং রুমে বসে আছে ফারহানের সাথে। আফরা মিসেস নাবিলাকে পরখ করে নিল একবার। ভদ্রমহিলা কিচেনে কাজ করতে ব্যস্ত। এখনই উত্তম সুযোগ ফারহান সম্পর্কে ইলাকে প্রশ্ন করার, নাহলে মিসেস নাবিলা বরাবরের মতোই সূক্ষ্ম চালে এড়িয়ে যাবেন ফারহানকে। আফরা ফিসফিসিয়ে সামনে বসা ইলাকে ডাক দিয়ে বলল, এই ইলা। ফারহান তো কখনোই এখানে আসে না, আজ তাহলে এসেছে যে? ইলাও একবার দেখে নিল ওর মাকে, তারপর ফিসফিসিয়ে বলল, আসলে এই টি স্টেটটা ফারহান ভাইয়ের কাছ থেকে কিনে নিতে চায় আমার মা, যদিও ফারহান ভাই সাপ মানা করে দিয়েছে। আমার মনে হয় এ বিষয় নিয়ে কথা হচ্ছে, তবে কি কথা হচ্ছে তা আমি জানি না আপু। আফরা ছোট্ট করে ওহ বলে আবার খাবারে মনোনিবেশ করলো। ইলাও এই প্রসঙ্গে কথা বাড়ালো না। ফারহান সোফায় মেরুদণ্ড সোজা করে বসে অপেক্ষা করছে মিস্টার ইফাজ আর ফাহিমের কথাবার্তা শোনার জন্য। দুজনাই দুই কথা শুরু করতে গিয়ে আটকে যাচ্ছে বারবার। ফারহান একটা উষ্ণ শ্বাস ছাড়ল। হাত ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে মিহিস্বরে বলল, অনেকক্ষণ তো হয়ে গেল চাচু আমি এখানে এসেছি, কি বলতে চাও বলো। মিস্টার ইফাজ অগোচরে ঠোঁট জোড়া চেপে ভাবলেন কিছুক্ষণ, তারপর প্রতি উত্তরে বললেন, আমি বারবার তোমায় বিরক্ত করতে চাচ্ছি না ফারহান, তবুও করতে আমি দায়বদ্ধ। কেন জানো? তোমার চাচির জন্য। ফারহান মনে রইল এবার। ওর চাচি ওরফে মিসেস নাবিলা যে ফারহানের কাছে ঠিক কি চায় ফারহান তা ভালো মতোই জানে। ফারহানকে একটু ভাবুক হতে দেখে ফাহিম এবার বলল, মাকে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি ফারহান, কিন্তু মা আমার কথা মোটেও শুনছে না। সে যে করেই হোক তোমার থেকে এই টি এস্টেটটা কিনে নিতেই চায়। ফারহান তাচ্ছিল্যের হাসি হাসলো, গম্ভীর কণ্ঠে বলল, তোমরা কি মনে করো চাচি কেন আমার থেকে এই টেস্টটি কিনে নিতে চায় তা আমি বুঝি না। শ্রীমঙ্গলে এরকম অজস্র টি স্টেট আছে। শুধু তাই নয়, ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে এই টি স্টেট বলে এখানকার সিকিউরিটি যেমন কম, তেমনই এর চাহিদা অনেক বেশি।
মিস্টার ইফাজ মৃদুভাবে বললেন, আচ্ছা, তোমাকে আর চিন্তা করতে হবে না। আর কখনোই আমি বা ফাহিম এই বিষয়ে তোমায় জোর দিব না, ঠিক আছে? এখন তাহলে আসো, নাস্তা করো। আমাদের নাস্তা করা শেষ, আফরা খাচ্ছে, তুমিও পাশ দিয়ে বসে পড়ো। ঠিক আছে। ফারহান সোফা থেকে উঠে ডাইনিং টেবিলে বসে পড়ল আফরার পাশে। আফরা গোল গোল চোখ করে এক পলক তাকালো ফারহানের দিকে। মানুষটা নির্বিকার। মিসেস নাবিলা এবার মৌনতা বজায় রেখে খাবারের প্লেট এগিয়ে দিল ফারহানকে। আফরা হঠাৎ ফারহানকে ফিসফিসিয়ে বলল, আপনার হাতের ব্যথা কমেছে মিস্টার কমরেড? ফারহান ভ্রু কুঁচকে তাকালো আফরার দিকে। আফরা উত্তর শোনার জন্য তাকিয়ে আছে ওর দিকে। ফারহান ঠোঁট চেপে মৃদু কণ্ঠে বলল, তুমি গতকাল আমার হাতে রক্ত দেখে যেরকম করেছিলে, ব্যথা তো ভয়ে আগেই পালিয়ে গিয়েছে, যাতে তোমার মুখোমুখি আর হতে না লাগে। ফারহানের ঠাট্টা ধরতে পেরে আফরা মুখ ফুলিয়ে আবার খাওয়াতে মন দিল। ফারহান আলতো হাসলো এবার। মেয়েটার কিছু কিছু পাগলামি দেখলে ভালোই লাগে। হঠাৎ সদর দরজায় জোরে জোরে কড়াঘাতের জন্য সবাই ওদিকে নজর দিল। মিসেস নাবিলা ইলাকে বলল, ইলা, দেখ তো কে এসেছে। দেখছি মা, বলে ইলা গিয়ে দরজা খুলে দিল। কিন্তু ইলাকে সেই জায়গায় স্তব্ধ থাকতে দেখে আশ্চর্য হয়ে গেল সবাই। মিস্টার ইফাজ বলল, কে এসেছে ইলা? পুলিশ বাবা। ইলা বলে উঠল তটস্থ গলায়। পুলিশের কিছু লোক এবার ঘরে প্রবেশ করে ফেলল অনুমতির অপেক্ষা না করে। হঠাৎ করে পুলিশ বেশধারী লোকদের দেখে সবাই আশ্চর্য। মিসেস নাবিলা ভয় পেয়ে গিয়েছেন এদেরকে দেখে। ফাহিম এবার বলল, কি চাই আপনাদের? পুলিশের মধ্যে একজন বলে উঠল, ফারহান জুবাইরকে। আফরা কিছুই বুঝতে পারছেন এদের কার্যকলাপ। পুলিশ এবার ফারহানের কাছে হ্যান্ডকাফে গিয়ে বলল, কমরেড ফারহান জুবাইর, ইউ আর আন্ডার অ্যারেস্ট। গতকাল কলেজে তোমার আঘাতে দুজন আহত হয়েছে। ডানপন্থীর দল তোমার নামে মামলা দিয়েছে নির্বাচন পরিবেশ উত্তপ্ত করার জন্য আর তাদেরকে আহত করার জন্য। পুলিশ অফিসারের এই কথাটি বজ্রপাতের মতোই বিক্ষোভ ঘটালো পুরো ঘরে। এতক্ষণের ব্যস্ততম পরিবার নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ। আফরা অবাক হয়ে তাকিয়ে আছে পুলিশি পোশাক পরা মানুষগুলোর দিকে। কথাগুলো হজম করতে কষ্ট হয়েছে অনেক। মিসেস নাবিলা ধিক্কার জানালেন এবার। ফারহানের উদ্দেশ্যে বললেন, ফারহান মিসেস নাবিলার কথা উড়িয়ে দিল তরঙ্গহীন ঢেউয়ের মতো। ওনার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করার নিতান্তই ব্যর্থতা। মিস্টার ইফাজ মৌনতা বজায় রাখলেন তখন। ফাহিম এগিয়ে বলল, কিন্তু অফিসার, গতকালকে সংঘর্ষের দোষ দুপক্ষেরই ছিল। আপনি কিভাবে একপাক্ষিক হয়ে ওকে গ্রেপ্তার করতে পারবেন? সেসব থানায় গিয়ে দেখা যাবে। তাছাড়া দোষ যদি ফারহানের না হয় তাহলে ও মামলা করলেনি কেন? তাছাড়া এই জওয়ান ছেলে রক্তের তেজ অনেক বেশি। এর আগেও মামলা মোকদ্দমা রিপোর্টের জন্য কম ঘোরাঘুরি করেনি আদালত থানায়। কিন্তু রাজনৈতিক দাপট আর নিজের উন্নত ব্যক্তিত্বের জন্য প্রত্যেকবারই ছাড়া পেয়ে গেছে। এখন যেহেতু স্বয়ং চেয়ারম্যান সাহেব নিজের লোকদল নিয়ে ওর নামে মামলা করেছে, আমাদের আর কি করার? বলেই পুলিশ উদ্ভট একটা হাসি দিল। ফারহান এতক্ষণ চুপ ছিল, কিন্তু চেয়ারম্যান সাহেবের নাম শুনে বুঝতে বাকি রইল না যে ও একটা বিরাট চক্রান্তে ফেসে গেছে। ফারহান নিজের হাত মুঠো করে নিঃশ্বাস ফেলল কয়েকবার। এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হবে। এখন 19 থেকে 20 মানে বিশাল বড় একটা ধাক্কার মুখোমুখি হওয়া। ফারহান জানে সে একা মানুষ। তার এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবীরা ছাড়া আর কোনো আপনজন নেই যে ওকে ঠিক এই মুহূর্তে সাহায্য করতে পারে। ফারহান ঠোঁট চেপে নিজের হাত এগিয়ে দিল এবার। পুলিশ হ্যান্ডকাপ পরিয়ে দিতেই আফরা বাধা দিয়ে বলল, উনি কি কোনো খুনের আসামি যে এভাবে হ্যান্ডক্রাফট করেছেন? পুলিশ ভ্রুকুচকে তাকালো ওর দিকে। ফারহানও কিছুটা অবাক হলো আফরার ব্যবহারে। তাই অদ্ভুতভাবে সে তাকালো মেয়েটার দিকে। আফরার কপালে ভাঁজ পড়া, ঠোঁট দুটো মৃদুভাবে নাড়িয়ে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না বাংলা ভাষার জটিলতার জন্য। আফরার প্রথম ভাষা ইংরেজি, তাই কোনো কিছু বলতে গেলে মাথায় চট করে ইংরেজি ভাষাগুলোই আসবে। বাংলা বলতে গেলে আগে ইংরেজি কথাটা গুছিয়ে নিতে হবে, তারপর ভাবের প্রসার ঘটাবে। আফরার ক্ষেত্রে হয়তো বিষয়টা ঠিক তাই। পুলিশ তাই বিরক্ত হলো, বলে উঠল, আমাদেরকে আমার কাজ করতে দিন আপা। আপনার ঝামেলা হলে সসম্মানে থানায় আসুন। এখন আমরা গেলাম। পুলিশের কথা বাড়ালো না সেদিকে। ফারহানকে চলে গেল এখানকার কেন্দ্রীয় থানায়। আফরা বিস্মিত। এহেন অবস্থায় ওর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। এসব রাজনৈতিক জট, পুলিশ স্ট্রাইক, মারামারি, এ সকল দৃশ্যপট ওর কাছে নিতান্তই নতুন। বলতে গেলে শূন্য অভিজ্ঞতা এসব ব্যাপারে। এটা কি আদৌ ভালো কাজ নাকি মন্দ কাজ আফরা তা জানে না। শুধু এতটুকু জানে এখানে জীবনের ঝুঁকি অনেকটাই বেশি, আর সেই ঝুঁকি নিয়েছে ফারহান।
বিষয়টা ভাবতেই বুকে চিনচিন ব্যথার উপদ্রব হলো আফরার। আফরা আদৌ জানে না এই মানুষটার সাথে ওর যেই অন্তর্নিহিত সম্পর্ক আছে সেটার নাম কি। তবে তার প্রাণশঙ্কার কথাটা ভাবতেই ওর কেমন যেন ভয় জেগেছে মনে। পুরো ড্রয়িং রুম কেমন যেন নিস্তব্ধতায় ছেয়ে গেল। সদর দরজা খোলা থাকার কারণে চা বাগানের উত্তাল হাওয়া আঁকড়ে ধরেছে সারা দেহে। মিস্টার ইফাজ, ইলা, ফাহিম, মিসেস নাবিলা কারোরই প্রতিক্রিয়া বোঝা যাচ্ছে না তেমন একটা। আফরা তাই অবাক হয়ে বলল, আপনারা নিশ্চিন্ত হয়ে বসে আছেন কিভাবে সবাই? ফারহানকে একটা মিথ্যা মামলায় অ্যারেস্ট করে নিয়ে গেল, আপনারা কিছু করবেন না? ফাহিম কিছু বলতে যাবে তার আগেই মিসেস নাবিলা বলে উঠল, ওই নিজেই এই রাস্তা নিয়েছে। বারবার না করেছিলাম, আমি বারবার না করেছিলাম যে ফারহান এই রাজনীতি জালে ফেসে যেও না, কিন্তু ফারহান বিন্দু মাত্র শোনেনি আমার কথা। উজাড় করে দিয়েছে নিজেকে রাজনীতি আর মানব সেবার জন্য। করো তবে মানব সেবা, যেদিকে নিজের জানের পর্যন্ত ঝুঁকি আছে। আফরা আগেভাগে বুঝেছে, আর যাই হোক মিসেস নাবিলা কখনোই ফারহানের পক্ষপাতিত্ব করবেন না। তাই সে কঠোর গলায় বলল, তাই এভাবেই থানায় রেখে দেবেন ওকে? আঙ্কেল, আপনি তো কিছু একটা করুন। আফরাকে হঠাৎ এতটা উদ্বিগ্ন হতে দেখে অবাক হলেন মিস্টার ইফাজ। অল্প কয়েকদিনের পরিচিত একটা মানুষের জন্য আসলেই কেউ কি এতটা উদ্গ্রীব হতে পারে কোনো অনুভূতি ছাড়া? বিষয়টা সন্দিহান নজরে দেখলেন তিনি, তবে বুঝতে দিলেন না। ধীর গলায় বললেন, আমি দেখছি বিষয়টা আফরা, তুমি উদ্বিগ্ন হইও না। আফরার দম বদ্ধ লাগছে ঘরের ভেতর। ফারহানের বিপদাশঙ্কার মস্তিষ্ককে চৌচির করে ফেলেছে। আপাতত কিছুক্ষণের জন্য হলেও কিছুটা শান্তির প্রয়োজন ওর। তাই ড্রয়িং রুম ত্যাগ করে একটু নিজেকে শান্ত করার জন্য সে চলে গেল বাংলো বাড়িটির পূব প্রান্তে। মিস্টার ইফাজ মিসেস নাবিলাকে বললেন তার নিজ কাজ করার জন্যে। ইলা চলে গেল নিজের রুমে। সোফায় শুধু বসে আছেন উনি আর ফাহিম। মিস্টার ইফাজ ব্যগ্রভাবে বললেন, ফাহিম? জি? ফারহানকে কেন গ্রেফতার করলো ওরা? মানে সংঘর্ষের কারণটা তুমি জানো? ফাহিম ব্যাপারগুলো বলার পর সন্দেহ আরও দৃঢ় হলো ওনার। ফারহান আর আফরা, ওদের মধ্যে হয়তো খুবই সূক্ষ্ম একটা সম্পর্ক তৈরি হয়েছে, যার সম্পর্কে কেউ জানে না। মিস্টার ইফাজ নীরব রইল এতে। পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগে খুব ভালোভাবে বিষয়টা সামাল দিতে হবে। থানা এক পুলিশ অফিসারের সামনে ফারহান নির্বিকারভাবে বসে আছে। এমন একটা ভাব করছে যেন থানায় আসা যাওয়াটা ওর কাছে কোনো ব্যাপারই না। পাশে সাব ইন্সপেক্টরের টেবিলের এক প্রান্তে সাধারণ মানুষের সাইন লেগে আছে রিপোর্ট জারি করার জন্য, কিন্তু সাব ইন্সপেক্টর সেদিকে ভ্রুক্ষেপ না করে মোবাইলে আজগুবি জিনিস করতে মগ্ন। ফারহান চেয়ারে একটু হেলে সেই সাব ইন্সপেক্টরের দিকে ঘাড় বাঁকিয়ে বলল, এই যে সাহেব, এটা মোবাইল চ্যানেলের জায়গা নয়, আগে নিজের ডিউটি করুন। সাব ইন্সপেক্টর চরম বিরক্তি নিয়ে কিছু বলতে যাবে, দেখলো ফারহানের বরাবর টেবিলে বসা সিনিয়র অফিসার চোখ রাঙিয়ে তাকিয়ে আছে তার দিকে। একটা শুকনো ঝোঁক গিল সাব ইন্সপেক্টর, তারপর মোবাইল রেখে নিজের ডিউটিতে মত্ত হয়ে গেল। ফারহানকে আর কিছু বলতে পারল না সে সিনিয়রের সামনে, না হয় এই ছেলের দফারফা করে ফেলত। সিনিয়র অফিসার ফারহানের তুখোর সাহসিকতা দেখে অবাক না হয়ে পারছেন না। সে এবার একটা সিগারেট ধরালো, ফারহানের উদ্দেশ্যে আরেকটা দিয়ে বলল, এই নাও নেতা সাহেব। আমি সিগারেট খাই না। ফারহানের গম্ভীর কণ্ঠ। সিনিয়র অফিসারের এক পলক মনে হলো এই যুবক হয়তো মজা করছে ওর সাথে। কোনো রাজনীতিবিদদের কম বেশি সিগারেটে আসক্তি না দেখলেও সিগারেট একবারই মুখে দেয় না, সেটা অবিশ্বাস্য। তাই উনি বলে উঠলেন, ধুর মিয়া, সিগারেট না খেয়ে মনে দুঃখ মেটাও কেমনে? ফারহান একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল, বলে উঠল, গ্রেফতারের নাম করে এখানে নিয়ে এসেছেন কেন জানতে পারি? ফিচালো হাসি দিলেন অফিসার। সিগারেটের ধোঁয়াগুলো উড়িয়ে বলে উঠলেন, তখন বললাম না তোমাকে গ্রেফতার করার জন্য ওপর থেকে নোটিশ এসেছে। আসল কথাটা বলুন অফিসার। থমথমে গলায় বলল ফারহান। অফিসার এবার টেবিলে একটু ঝুঁকে এসে অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করলো ফারহানের দিকে। মিহিস্বরে বলল, আমার কি তোমার থেকে কিছু চাওয়া আছে? আমার চাওয়া তো চেয়ারম্যান সাহেবের থেকে। সাহেব বলেছে তোমারে গ্রেপ্তার করতে আর ততক্ষণ থানায় রাখতে যতক্ষণ তুমি না হ্যাঁ বলো। আর গতকাল তুমি যে কাজ করছো, আরও 7টা মামলা করে তোমার 6 মাসের জেলে ঢোকানো যাবে। তাই তো সাহেবের রাস্তা ফাঁকা। ফারহান আগেই আন্দাজ করে নিয়েছিল এমন কিছু হওয়ার আশঙ্কা, তাই কোনো প্রতিক্রিয়া দেখালো না। তবে সে যে এক বিশাল চক্রান্তে ফেসেছে এটা ভালো করে বুঝতে পারছে ফারহান। এখন এগুলো খুব সাবধানতার সাথে পাড়ি দিতে হবে। পুলিশ অফিসার তাই জিজ্ঞাসা করলেন, কি নেতা সাহেব, এত ভাবাভাবির কি আছে?
চেয়ারম্যানকে হাঁ বলে তাদের দলে ঢুকে গেলে তো সব মিটে যাবে ঝামেলা। ফারহান হেসে বলল, ওসব দুর্নীতিবাজের সাথে কাজ করার ইচ্ছে নেই আমার অফিসার, ওনাকে সসম্মানে না বলে দিন। ভেবে বলছি তো, একবার জেলে ঢুকলে কিন্তু ছাড়া পাবে না সহজে। মামলা কিন্তু বেশ কয়েকটা হয়ে গেছে তোমার নামে। আপনাদের রিমান্ডে রাখার আগেই আমার লোকজন ছাড়িয়ে নিয়ে যাবে আমায়। আচ্ছা, দেখা যাবে। হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।